আয়নায়ন বিভব মৌলগুলোর ধর্মের এই বিশেষ দিকটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। ডেফিনেশন বলা হয়েছিল, সংজ্ঞা, যে আয়নাইজেশন পোটেনশিয়াল কি, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, মানে একটা মৌলের পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকতে পারে তার আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুও ততগুলো হতে পারে। আমরা এটাও ডিসকাস করছিলাম যে যারা অ্যালকালি মেটাল, যারা কিনা গ্রুপ 1-এ থাকে, তাদের আউটার মোস্ট শেলে একটাই ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের মানটা একটা মাত্রাতিরিক্ত বেশি হয়। কারণ একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে যখন মনোপজিটিভ আয়ন তৈরি হয়, তখন সেক্ষেত্রে সেই মনোপজিটিভ আয়নে আউটার মোস্ট শেলে মোট ইলেকট্রন সংখ্যা হয় কত? 10। অর্থাৎ ইনার্ট গ্যাসের যে কনফিগারেশন, সেই কনফিগারেশন প্রাপ্ত হয়। ফলে সেই বিন্যাস ভেঙে আরেকটা ইলেকট্রনকে বার করতে গেলে অনেক পরিমাণে শক্তি লাগে। যারা কিনা, যে সমস্ত এলিমেন্ট কিনা গ্রুপ 1-এ আছে, তাদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষপথে একটাই ইলেকট্রন থাকে। তাদের থেকে যদি ওই ইলেকট্রনটাকে বের করে মনোপজিটিভ আয়ন করা যায়, তাহলে তাদের যে আউটার মোস্ট শেলের যে বিন্যাস, সেটা ইনার্ট গ্যাসের বিন্যাসের মতো হয়। ফলে সেখান থেকে দ্বিতীয় কোনো ইলেকট্রনকে বার করতে হিউজ এনার্জি, অনেক শক্তির প্রয়োজন হয়। তাই বলা হয় যে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু অ্যালকালি মেটালগুলোর ক্ষেত্রে অনেক বেশি হয়। তো আমরা আজকে এখান থেকে তোমার আলোচনাটা শুরু করছি। আজকে আমরা আলোচনা শুরু করছি গ্রুপ 2-এর এলিমেন্টগুলোকে দিয়ে, যাদেরকে কিনা আমরা অ্যালকালাইন আর্থ মেটাল বলে থাকি। হ্যাঁ, যেমন ধরো ম্যাগনেসিয়াম, অ্যাটমিক নাম্বার 12। তুমি যদি কনফিগারেশন লেখো 1s2 2s2 2p6 3s2, এই তো ম্যাগনেসিয়াম থেকে তুমি যদি একটা ইলেকট্রন বার করতে চাও, তাহলে তোমাকে এনার্জি দিতে হবে। কতটা এনার্জি? ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের সমান এনার্জি আমরা যদি সাপ্লাই করি, তাহলে ম্যাগনেসিয়ামের 3s অরবিটাল থেকে তুমি একটা ইলেকট্রনকে বার করে দিতে পারো। 3s2 আছে, সেটা 3s1 হয়ে যাবে। 1s2 2s2 2p6 3s1। এবার যদি তুমি 3s এর এই ইলেকট্রনটাকে বার করে দিতে চাও, তাহলে তোমাকে আবার এনার্জি দিতে হবে। সেটাকে আমরা বলি সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, দ্বিতীয় আয়নায়ন বিভব। তাহলে তুমি যে ম্যাগনেসিয়াম পাবে সেটা হচ্ছে Mg++, এবং তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6। এইখানে এসে দেখো তুমি ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেলে, ইনার্ট গ্যাস কনফিগারেশন পেলে। ইনার্ট গ্যাস কনফিগারেশন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন বিন্যাস হয়, সেই রকম একটা ইলেকট্রন বিন্যাস তুমি এখানটায় পেলে। তাহলে এখান থেকে তুমি আরো ইলেকট্রন বার করতে পারো না তা না, থিওরিটিক্যালি অবশ্যই পারো। তোমাকে এনার্জি দিতে হবে, and that is the third ionization potential। সেই শক্তিটাকে আমরা এরকম বলে থাকি। তাহলে আমি পাবো Mg+++, যার ইলেকট্রন বিন্যাস কিনা হবে 1s2 2s2 2p5। ঠিক আছে, এখন এই থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, স্বাভাবিক নিয়মে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের চাইতে সেকেন্ডের ভ্যালু বেশি হয়, সেকেন্ডের চাইতে থার্ডের ভ্যালু বেশি হয়।
সেটা স্বাভাবিক নিয়ম, থার্ডের চেয়ে ফোর্থের ভ্যালু বেশি হয়। কিন্তু থার্ডটা একটা এক্সেসিভ হাই হবে এক্ষেত্রে, কারণ সেখানে তুমি নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাসে ইলেকট্রন বিন্যাস ভাঙছো। এই অবস্থা থেকে ইলেকট্রনকেও ত্যাগ করতে চায় না। চলো, ফার্স্টের চেয়ে সেকেন্ড বেশি, সেকেন্ডের চেয়ে থার্ড বেশি, এবং অবভিয়াসলি থার্ডের চেয়ে ফোর্থ আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি। কিন্তু যে কথাটা আমি বিশেষ করে বলতে চাই, ধরো ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল যদি 100 কিলো জুল পার মোল হয়, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল যদি 250 কিলো জুল পার মোল হয়, তাহলে থার্ডটা হয়ে যাবে 1000 কিলো জুল পার মোল, ফোর্থটা আবার হবে 1200 কিলো জুল পার মোল। অর্থাৎ থার্ডের চেয়ে ফোর্থ, কিন্তু তুমি গ্যাপটা দেখো, সেকেন্ড আর থার্ডের মধ্যে গ্যাপটা অনেকটা বেশি। তো যে সমস্ত মৌল পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপে আছে, দ্বিতীয় শ্রেণীতে আছে, যাদেরকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে থাকি, অ্যালকালাইন আর্থ মেটাল বলি, তাদের থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, তৃতীয় আয়নায়ন বিভবের মান অত্যন্ত বেশি হয়। ক্ষার ধাতুগুলোর যেমন সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের মান অত্যন্ত বেশি হয়, তেমনি ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটালে থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু অত্যন্ত বেশি হয়। এগুলো এক্সপ্লেন করতে দেয় অনেক সময়, যে ব্যাখ্যা করো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির তৃতীয় আয়নায়ন বিভবের মান অত্যন্ত বেশি। এক্সপ্লেন হোয়াই দ্য থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল অফ অ্যালকালাইন আর্থ মেটাল আর ভেরি হাই। এটাকে এক্সপ্লেন করতে পারে, ব্যাখ্যা করতে পারে। তখন তোমাকে বলতে হবে যে এরা যখন বাই পজিটিভ আয়ন তৈরি করে, অ্যাকচুয়ালি অ্যালকালাইন আর্থ মেটালগুলো থাকে পিরিয়ডিক টেবিলের 2 নম্বর গ্রুপে, তাদের আউটার মোস্ট শেলে 2টো করে ইলেকট্রন থাকে। তো এরা যখন বাই পজিটিভ আয়ন তৈরি করে, তখন এদের আউটার মোস্ট শেলে ইনার্ট গ্যাস কনফিগারেশন চলে আসে। এই অবস্থা থেকে থার্ড ইলেকট্রনটাকে বার করতে গেলে একটা বিপুল শক্তি খরচ করতে হয়, কারণ ইনার্ট গ্যাসের যে কনফিগারেশন আউটার মোস্ট শেলের ইলেকট্রন বিন্যাসে, সেটা খুব স্টেবল। তাই থার্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের মান একটা এক্সেসিভ হাই হয়। অনেক সময় তোমাদের এইভাবে কোশ্চেন দেয়, দেখবে বই খুললে দেখতে হবে তোমার ওই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বা এমনি পরীক্ষার ক্ষেত্রে বললো একটা এলিমেন্ট এক্স, তার 4টে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান, একটা এলিমেন্ট এক্স এ 4টে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বলা হচ্ছে। কি কি? ধরো ফার্স্ট আইপি সে 250 কিলো জুল পার মোল, সেকেন্ড আইপি দ্বিতীয় আয়নায়ন বিভবের মান 420 কিলো জুল পার মোল, থার্ড আইপি তৃতীয় আয়নায়ন বিভবের মান 550 কিলো জুল পার মোল, फोर्थ आईपी 2800 किलो जूल पर मोल। एलिमेंटটা যদি থার্ড পিরিয়ডে অবস্থান করে, যে এলিমেন্ট এক্স যার 4টে আয়নাইজেশন পোটেনশিয়াল দেওয়া আছে, সে যদি থার্ড পিরিয়ডে থাকে, তাহলে সে কোন গ্রুপের এলিমেন্ট হবে? আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালুগুলোর ভিত্তিতে তোমাকে বলতে হবে এলিমেন্টটা পর্যায় সারণী পিরিয়ডিক টেবিলে যদি থার্ড পিরিয়ডে থাকে, তাহলে কোন গ্রুপে সে বিলং করবে, কোন গ্রুপে তার অবস্থান হবে। এখন দেখো, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের চেয়ে সেকেন্ডটা বেশি হয়, নর্মাল বেশি আছে, সেকেন্ডের চেয়ে থার্ড বেশি, থার্ডের পরে
ফোর্থটা একটা এক্সেসিভ জাম্প আছে। 420 থেকে 250 বাদ দিলে তুমি যে ফিগারটা পাবে 170 কিলোজুল, 550 থেকে 420 বাদ দিলে 130 কিলোজুল পার মোল, 2800 থেকে 500 বাদ দিলে 2300 কিলোজুল পার মোল, 2300, মানে একটা এক্সেসিভ জাম্প আছে এই লেভেলটাই গিয়ে। তার মানে কি ফোর্থ ইলেকট্রনটাকে বার করা খুব কঠিন, চতুর্থ ইলেকট্রনটাকে বার করা খুব কঠিন। তাহলে নিশ্চয়ই সেখানে ইলেকট্রন বিন্যাসের যে স্টেবিলিটি সেটা একটা ফ্যাক্টর। মানে 3টে ইলেকট্রন বার করে নিলে আমি হয়তো একটা ইনার্ট গ্যাস কনফিগারেশন অ্যাটেন্ড করতে পারছি। তাহলে 3টে ইলেকট্রন নিশ্চয় আউটারমোস্ট শেলে ছিল, সেটা চলে গেলে ইনার্ট গ্যাস কনফিগারেশন আসছে। তাহলে যে মৌলের আউটারমোস্ট শেলে 3টে ইলেকট্রন থাকে সে কোন গ্রুপে বিলং করে? 3 + 10, তার মানে সে 13 নম্বর গ্রুপে বিলং করে, সেই গ্রুপ 13-এ অবস্থান করে। বোঝা যাচ্ছে 3 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপে সে অবস্থান করে। এরকম কোশ্চেন থাকে, সরাসরি ব্যাখ্যা মানে ডাইরেক্ট কোশ্চেন না করে এরকম ভ্যালুগুলো দিয়ে দিয়ে কোশ্চেন করে। এখন আমরা আলোচনা করছি যে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান কিসের কিসের উপর নির্ভর করে, ফ্যাক্টরস অন হুইচ আয়নাইজেশন পোটেনশিয়াল ডিপেন্ড। 1 নম্বর দেখো, পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণ। পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস, পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণ। দেখো নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ যত বাড়বে, নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানের পরিমাণ যত বাড়বে, পজিটিভ চার্জের পরিমাণ যত বাড়বে, তত আউটারমোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে, তত আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রনকে ফ্রি করতে গেলে বেশি শক্তি খরচ করতে হবে। তাহলে আমরা বলতে পারি হায়ার দ্য পজিটিভ চার্জ inside the nucleus, greater will be the ionization potential of the element. নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ যত বেশি হবে, তত সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাবে এবং সেখান থেকে ইলেকট্রন বার করে নিতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? তার মানে আয়নাইজেশন পোটেনশিয়াল, কথায় বলতে গেলে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বৃদ্ধি পাবে। যত নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়বে তত আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বাড়বে। সেকেন্ড, দ্বিতীয়ত, সাইজ অফ দি অ্যাটম, পরমাণুর আকার। সাইজ অফ দি অ্যাটম, পরমাণুর আকার। পরমাণু যত আকারে ছোট হবে তত আউটারমোস্ট শেল নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, তত আউটারমোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, তত আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বাড়বে। পরমাণু যত সাইজে ছোট হবে, আকার তার যত ছোট হবে, তত আউটারমোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, তত আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বাড়বে। তাহলে সাইজের সাথে আয়নাইজেশন পোটেনশিয়ালের যে সম্পর্ক সেটা অনেকটা ব্যস্তানুপাতি, ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ ছোট মানে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বেশি, সাইজ বড় হলে আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কম। কেন? কারণ হচ্ছে সাইজ যত ছোট হবে তত আউটারমোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, আর যত আউটারমোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে
তত আউটারমোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে বেশি বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তার ফলে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়বে। আর যত সাইজ বড় হবে তত আউটারমোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে। নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে যায় তাহলে সেখান থেকে একটা ইলেকট্রনকে বার করতে আমাকে কম শক্তি দিতে হবে। প্রথম ফ্যাক্টরটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড ছিল। পজিটিভ চার্জ বাড়া মানে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়া, পজিটিভ চার্জ কমা মানে আয়নাইজেশন পোটেনশিয়াল কমা, অর্থাৎ সরাসরি সম্পর্কিত। একটা বাড়লে অন্যটা বাড়ে, একটা কমলে অন্যটা কমে। আর এটা ব্যস্ত অনুপাতী সম্পর্ক, ইনভার্স। একটা বাড়লে অন্যটা কমে, একটা কমলে অন্যটা বাড়ে। 3 নম্বর দেখো, স্টেবিলিটি অফ ইলেকট্রনিক কনফিগারেশন। স্টেবিলিটি অফ ইলেকট্রনিক কনফিগারেশন। Stability of electronic configuration. আউটারমোস্ট শেলের ইলেকট্রন বিন্যাস যত স্থায়ী হবে, যত স্টেবল হবে, তত সে আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রন ছাড়তে চাইবে না, কিছুতে ছাড়তে চাইবে না। ফলে আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি, মানে ইলেকট্রনকে বার করতে গেলে তোমাকে অনেক অনেক বেশি শক্তি দিতে হবে। যত সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস স্থায়ী হবে, স্থায়ী বলতে কি বোঝায়? অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গিয়েই আমরা দুরকম স্টেবিলিটির কথা আলোচনা করেছি। আউটারমোস্ট শেলে যদি ফুলফিল্ড অরবিটাল থাকে তাহলে তো সবচেয়ে স্থায়ী, সবচেয়ে স্টেবল। আউটারমোস্ট শেল যদি হাফ ফিল্ড অরবিটাল থাকে তাহলেও সেটা একটা স্টেবিলিটির মাত্রা পায়। তা আউটারমোস্ট শেলের বিন্যাস যত স্থায়ী হবে, অর্থাৎ আউটারমোস্ট শেলে বিভিন্ন অরবিটালগুলো যত ফুলফিল্ড বা হাফ ফিল্ড অবস্থায় থাকবে তত সেই বিন্যাস স্থায়ী হবে, এবং বিন্যাস যত স্থায়ী হবে তত আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রনকে বার করতে বেশি শক্তি দিতে হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ধরো নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7, অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8। নাইট্রোজেন তার কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p3। অক্সিজেনের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p4। এখন দেখো, অক্সিজেন পরমাণুর যে নিউক্লিয়াস তাতে 8টা প্রোটন আছে। নাইট্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে আছে 7টা প্রোটন। তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বেশি কোথায়? অবভিয়াসলি অক্সিজেন অ্যাটমের নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বেশি। কার তুলনাতে বেশি? নাইট্রোজেনের তুলনাতে বেশি। আমরা পড়ে ফেলেছি পজিটিভ চার্জ যত বাড়ে নিউক্লিয়াসে তত আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে। তাহলে সেই যুক্তিতে অক্সিজেনের আয়নাইজেশন পোটেনশিয়াল নাইট্রোজেনের চেয়ে বেশি হওয়ার কথা। আবার দেখো, গ্রুপ 2 নম্বর পিরিয়ডে আমরা যদি এলিমেন্টগুলোকে সাজাই, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। অক্সিজেনটা কোথায় আছে? নাইট্রোজেনের বাম দিকে আছে। অক্সিজেনটা কোথায় আছে? নাইট্রোজেনের ডান দিকে আছে। আগে নাইট্রোজেন, তারপর অক্সিজেন। তো আমরা পড়েছি একটা পিরিয়ড ধরে তুমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও, if we cross from left to right through a particular period, the size of the atom decreases. তাহলে অক্সিজেন অ্যাটমের সাইজ নাইট্রোজেনের চেয়ে কম। অক্সিজেন ডান দিকে আছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে আগে নাইট্রোজেন পাবো, তারপর অক্সিজেন। বাঁ থেকে ডানে গেলে সাইজে ছোট হয়, তাহলে অক্সিজেনের সাইজ ছোট, নাইট্রোজেনের সাইজ বড়। সাইজ ছোট হলে হয় কি? আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। এক্ষুনি আমরা আলোচনা করছিলাম সাইজের সাথে, সাইজ যত ছোট হবে আইপি বেশি। তাহলে দুটো ক্ষেত্রে, অর্থাৎ নিউক্লিয়াসে পজিটিভ চার্জ অক্সিজেনের বেশি, অক্সিজেন সাইজে ছোট। তাহলে দুটো মিলিয়ে দেখতে গেলেই অক্সিজেনের আয়নাইজেশন পোটেনশিয়াল কিন্তু নাইট্রোজেনের চাইতে বেশি হওয়ার কথা। বাস্তবে আমরা ঠিক উল্টোটা দেখি, নাইট্রোজেনের আয়নাইজেশন পোটেনশিয়ালই অক্সিজেনের চাইতে বেশি হয়। কেন বেশি হয়? কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি খেয়াল করো, 2s2 2p3, এই যে হাফ ফিল্ড পি অরবিটাল,
এই কনফিগারেশন হচ্ছে ভীষণ স্টেবল। ফুলফিল্ড হলে সবচেয়ে বেশি স্টেবল হতো, হাফ ফিল্ড হলেও স্টেবল। কিন্তু অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন, সেখানে এরকম কোনো বৈশিষ্ট্যই নেই 2s2 2p4, ফলে ইলেকট্রন বিন্যাসটা অত স্থায়ী নয়। এখানে যতটা স্থায়ী এখানে ততটা স্থায়ী নয়, অতটা স্টেবল নয়। সেই জন্য ওই যে বললাম, যত স্টেবল কনফিগারেশন হবে সেখান থেকে ইলেকট্রনকে বার করা তত কঠিন হবে। তাই নাইট্রোজেনের আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে বার করতে অক্সিজেনের চাইতে অনেক বেশি শক্তি দিতে হয়। সেটাও ইলেকট্রন বিন্যাসের কারণে দিতে হয়, ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য দিতে হয়, স্টেবল কনফিগারেশন। তাহলে শুধু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বা শুধু সাইজ দিয়ে ব্যাপারটা বুঝলে হবে না। ইলেকট্রন বিন্যাস স্থায়ী হলে পরে, স্টেবল হলে পরে তার কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু অনেক বেশি হয়ে যাবে। আগের দুটো নিয়মেই অক্সিজেনের আয়নাইজেশন পোটেনশিয়াল নাইট্রোজেনের চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব কিভাবে গোটা চেহারাটাকে পাল্টে দিতে পারে। যেহেতু ওর ইলেকট্রন বিন্যাসে আউটার মোস্ট শেলে হাফ ফিল্ড অরবিটাল আছে, তাই সে এই স্থায়িত্ব, এই স্টেবিলিটিটা সে নষ্ট করতে চায় না। সেই জন্য তার আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি, এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি এনার্জি লাগে। এইরকমই আর একটা উদাহরণ তুমি পেতে পারো, ফসফরাস। ধরো ফসফরাস এবং সালফারকে তুমি যদি নিয়ে বিচার করো, ফসফরাস 15 আর সালফার 16। ফসফরাসের বিন্যাসে তুমি দেখবে 1s2 2s2 2p6 3s2 3p3। সালফারের বিন্যাসে তুমি দেখো 1s2 2s2 2p6 3s2 3p4। দেখো এখানে হাফ ফিল্ড পি অরবিটাল আছে, স্টেবল কনফিগারেশন, বিন্যাস স্থায়ী, স্টেবল কনফিগারেশন। কিন্তু সালফারের ক্ষেত্রে সেরকম দাবি করার কিছু নেই, এখানে কোনোটা স্টেবল কনফিগারেশন আমরা বলতে পারি না, কোনো বিশেষত্ব নেই। তাই ফসফরাসে আয়নাইজেশন পোটেনশিয়াল কিন্তু সালফারের চেয়ে বেশি। বুঝতে পেরেছ? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনের একটা বিরাট মূল্য আছে, আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে কি কম হবে। আরো একটা বিষয় এখানে বলা ভালো, আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট সম্পর্কে আমরা অ্যাটমিক সাইজ আলোচনা করতে গিয়ে স্ক্রিনিং এফেক্টের ডিটেইলিংটা আলোচনা করেছিলাম। স্ক্রিনিং এফেক্ট যত ভালো হয়, স্ক্রিনিং এফেক্ট কার? ইনার্শিয়াল ইলেকট্রনের তো স্ক্রিনিং এফেক্ট। নিউক্লিয়াস এবং আউটার মোস্ট শেলের ইলেকট্রন, তার মাঝে, তার মধ্যিখানে যে ইলেকট্রনগুলো আছে, তাদের স্ক্রিনিং এফেক্ট যদি ভালো হয়, তাহলে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক কমে যায়। যত ভালো স্ক্রিনিং এফেক্ট, আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তত কম। আর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন যত কম, সেই ইলেকট্রনটাকে বার করতে আমি তত কম এনার্জি দিলেই হবে। তাহলে ভালো স্ক্রিনিং এফেক্ট হলে কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু কমে যায়। কিন্তু যদি খারাপ স্ক্রিনিং এফেক্ট হয়, ইফ ইট ইজ ব্যাড স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিন করার ক্ষমতা যদি বেশি না থাকে, তাহলে কিন্তু উল্টো জিনিসটা হয়, অর্থাৎ আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেড়ে যায়। সেখানে গিয়ে কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বৃদ্ধি পায়, ভ্যালু অফ আয়নাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজেস। আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে যেমন একটা উদাহরণ নিয়ে আলোচনা করলাম, যেমন দেখো কপার আর পটাশিয়াম, পটাশিয়ামের তো 19 তোমরা জানো অ্যাটমিক নাম্বার, 2p6 3s2 3p6 4s1। কপার হচ্ছে 29,
তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তাহলে কপারের সঙ্গে পটাশিয়ামের অ্যাটমিক নাম্বারের ডিফারেন্স কতটা? 10 ইউনিটের। তার মানে পটাশিয়ামের তুলনায় কপারের কেন্দ্রে 10টা প্রোটন বেশি আছে এবং বাইরের বিভিন্ন কক্ষপথে 10টা ইলেকট্রনও বেশি আছে। এই যে 10টা ইলেকট্রন কপারে আছে, সেই এক্সেস ইলেকট্রনগুলো কোথায় ঢুকেছে? এক্সেস ইলেকট্রনগুলো ঢুকেছে 3d অরবিটালে। 3d অরবিটালের ইলেকট্রনে স্ক্রিনিং এফেক্ট খুব খারাপ, পুওর স্ক্রিনিং এফেক্ট, দুর্বল আবরণী ক্ষমতা। 3d অরবিটালের ইলেকট্রনের আবরণী ক্ষমতা অত্যন্ত খারাপ। সেখানে 10টা ইলেকট্রন আছে এবং তার জন্য কেন্দ্রে আছে 10টা ইলেকট্রন, কিন্তু ওদের জন্য যে 10টা প্রোটন কেন্দ্রে গেছে, এদের ক্ষমতা নেই সেই 10টা প্রোটনের চার্জকে নিউট্রালাইজ করে। ফলে একটা এক্সেস পজিটিভ চার্জ সেটা কাজ করে কোথায়? আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর। আমি তোমাদের বলেছি স্ক্রিনিং এফেক্টটা সবসময় বাইরের কক্ষপথে কাজ করে, ভিতরের দিকে নয়। ফলে এই যে ডি অরবিটালের ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্ট খুব খারাপ, সে স্ক্রিন করতে পারে না। তার ফলটা কি হয় না, একটা এক্সেস ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে কাজ করে একদম আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপরে গিয়ে। তার ফলে এই ইলেকট্রনটাকে বার করতে বেশি শক্তি দিতে হয়। দেখো, পটাশিয়ামেরও আউটার মোস্ট শেল 4s, সেখানে একটা ইলেকট্রন আছে। কপারেরও আউটার মোস্ট শেল হচ্ছে 4s, সেখানেও একটা ইলেকট্রন আছে। কিন্তু পটাশিয়ামের 4s থেকে একটা ইলেকট্রনকে বার করতে তোমার যে এনার্জি লাগে, কপারের 4s থেকে একটা ইলেকট্রনকে বার করতে তার চেয়ে বেশি এনার্জি লাগে। কেন বেশি এনার্জি লাগে? তার কারণ হচ্ছে ডি অরবিটালের এই পুওর স্ক্রিনিং এফেক্ট থাকার জন্য। বুঝতে পেরেছ? তাহলে স্ক্রিনিং এফেক্টও কিভাবে আয়োনাইজেশন পোটেনশিয়ালের উপর প্রভাব বিস্তার করে সেটা দেখ। এখন যদি তুমি পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে একটা পর্যায় ধরে যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাও, ক্রস ফ্রম লেফট টু রাইট টু এ পার্টিকুলার পিরিয়ড, যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও, তাহলে তুমি কি দেখতে পাবে? Positive charge inside the nucleus increases. Positive charge inside the nucleus. Inside the nucleus increases. এই একটা জিনিস তুমি দেখতে পাবে। আর কি দেখতে পাবে? সাইজ ডিক্রিজেস। অ্যাটমের আকার ছোট হয়, সাইজ ডিক্রিজেস। অ্যাটম আকারে ছোট হয়, সাইজ ডিক্রিজেস। আমি যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, তত নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়বে, আবার পরমাণু আকারে ছোট হবে। দুটো ফ্যাক্টরই কাকে বাড়াতে সাহায্য করে? আয়োনাইজেশন পোটেনশিয়ালকে। তাহলে একটা পিরিয়ড ধরে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আইপি বাড়ে, আইপি ইনক্রিজেস, আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়ে। এবার যদি তুমি ওপর থেকে নিচের দিকে নামো গ্রুপ ধরে, তাহলে 1 নম্বর ফ্যাক্টর নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়বে, সাইজ ইনক্রিজেস, সাইজটাও বাড়বে। দুটো অপোজিট ফ্যাক্টর। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়লে আইপি বাড়া উচিত। নিউক্লিয়াসে যত পজিটিভ চার্জ বাড়বে আইপি তত বাড়া উচিত। আবার সাইজ যত বাড়বে আইপি কমা উচিত। দুটো অপোজিট ফ্যাক্টর কাজ করে এবং এসব ক্ষেত্রে সব সময় জেনে রাখবে যে সাইজটাই ডমিনেটিং ফ্যাক্টর হয়। মানে সাইজ বাড়লে যেমন যেমন রেজাল্ট হওয়া উচিত ছিল তেমন হয়। তাহলে সাইজ বাড়লে কি হয়? আইপি ভ্যালু কমে। এখানে সাইজ বাড়ছে, ফলে আইপি ভ্যালু কমে যাবে।
আয়নাইজেশন পোটেনশিয়াল আইপি ডিক্রিজেস। তাহলে একটা গ্রুপ ধরে উপর থেকে নিচের দিকে নামলে ডিক্রিজেস, আইপি ভ্যালু কমে। উপর থেকে নিচের দিকে নামলে আইপি ভ্যালু কমে, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আইপি ভ্যালু বাড়ে। ঠিক আছে, এইটাই হচ্ছে সাধারণ পিরিয়ডিক ট্রেন্ড। তবে নিশ্চয়ই কোন জায়গায় জায়গায় আমরা ব্যতিক্রম আছে, আমরা পরের ক্লাসে এই ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।